আমরা এখন আলোচনা করব ভারতের স্বাভাবিক উদ্ভিদ। ভারতের স্বাভাবিক উদ্ভিদ। আচ্ছা, আমরা একটু জেনে নিই স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে। মানুষের কোনো রকম প্রচেষ্টা ছাড়াই প্রকৃতির বুকে যে সমস্ত উদ্ভিদ আপনা আপনিভাবে জন্মায়, বেড়ে ওঠে, তাকে বলা হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ। এই স্বাভাবিক উদ্ভিদেই বন বা অরণ্য তৈরি করে। আমরা এরপরে চলে যাই ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণী বিভাগ। ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণী বিভাগ। আচ্ছা, ভারতে প্রধানত 5 প্রকার স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়। কী কী 5 প্রকার? ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ, ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ, ক্রান্তীয় মরু উদ্ভিদ, পার্বত্য উদ্ভিদ আর ম্যানগ্রোভ। আমরা এই 5 প্রকার স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগগুলোর ডিটেলস আমরা আলোচনা করে নেব। প্রথমে হচ্ছে ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ। 1 নম্বর, ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ। প্রথম আমরা আলোচনা করব বন্টন। বন্টন মানে হচ্ছে কোথায় কোথায় দেখা যায়, আঞ্চলিক বন্টন। ক্রান্তীয় চিরহরিৎ বা একে বলা হচ্ছে চিরসবুজ উদ্ভিদ। দেখা যায় পূর্ব হিমালয়ের তরাই অঞ্চল, পূর্বাঞ্চল, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ডাল, আন্দামান নিকোবর প্রভৃতি স্থানে। আচ্ছা, বৈশিষ্ট্যগুলো কী কী এরপর জেনে নিই আমরা। বৈশিষ্ট্য, এই চিরহরিৎ উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে সারা বছর উষ্ণতা এবং বৃষ্টিপাত বেশি। উষ্ণতা হচ্ছে গড় উষ্ণতা 27 ডিগ্রি সেন্টিগ্রেড, বৃষ্টিপাত 2 সেন্টিমিটার বেশি, তাই এই অরণ্যে যথেষ্ট ঘন। গাছে সারা বছর সবুজ পাতা থাকে, গাছগুলি সুদীর্ঘ হয় এবং খোলা ছাতার মতো নিজেদের মেলে ধরে। কাঠ খুব শক্ত হয়। অরণ্যের তলদেশে লতাপাতা, ঝোপঝাড় বা গাছের ডালে অর্কিড জাতীয় পরগাছা দেখা যায়। আমরা উদাহরণগুলো কী কী একটু দেখি। উদাহরণ হচ্ছে যেমন শিশু, গর্জন, তুন, পুন, লোহা কাঠ, গোলাপ কাঠ, বিষব কাঠ উদাহরণ। আর আমরা জেনে নেব ব্যবহার, কোন কোন কাজে ব্যবহার করা হয়। রেলপথের স্লিপার, কাঠের বাড়ি, খুঁটি, আসবাবপত্র, শৌখিন জিনিসপত্র এগুলো তৈরি ছাড়াও জ্বালানি কাঠ হিসেবেও ব্যবহার করা হয়। আমরা চলে যাব এরপরে 2 নম্বর, ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। বন্টনটা জেনে নিই, কোথায় কোথায় দেখা যায়। এই ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদকে বলা হচ্ছে পাতাঝরা উদ্ভিদ বা পাতাঝরা গাছের বনভূমি। ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এই রাজ্যগুলোর যে মালভূমি অঞ্চল আর অসম, গঙ্গা সমভূমি প্রভৃতি এলাকায় লক্ষ্য করা যায়। বৈশিষ্ট্যগুলো কী কী?
বৈশিষ্ট্য, এখানে উষ্ণতার বৃষ্টিপাত মাঝামাঝি, গড়ে হয়েছে 50 থেকে 10 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। শীতকাল শুষ্ক, এই জন্য শীতকালে গাছের অধিকাংশ পাতা ঝরে যায়। অরণ্য ফাঁকা এবং ফাঁকা বা এটাকে বলছি আমরা হালকা। আর গাছের উচ্চতা কম, কাঠ শক্ত হয়। কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে থাকা গাছের সঙ্গে বিভিন্ন প্রকার ঘাসও জন্মায়। এই পাতাঝরা উদ্ভিদের উদাহরণ কি কি? উদাহরণ দেখে নিই। শাল, সেগুন, শিমুল, মহুয়া, কুসুম, জারুল, শিরীষ, খয়ের প্রভৃতি গাছ। এছাড়া সাবাই ঘাস, হাতি ঘাস, সর, তারপর চাপড়া গাছ, এগুলো দেখা যায়। আর এই ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ কোন কোন কাজে ব্যবহার করা হয়? ব্যবহার: আসবাবপত্র তৈরি, জানালা, দরজা, যানবাহনের সরঞ্জাম, এছাড়াও জ্বালানি কাঠ হিসেবে ব্যবহার করা হয়। আর এই অঞ্চলের পলাশ, মহুয়া এই গাছগুলোতে লাক্ষাগিট পালন করা হয়। আর সাবাই গাছে আমরা জানি সাবাই গাছ থেকে কাগজ তৈরি হয়। এরপরে ক্রান্তীয় মরু উদ্ভিদ 3 নম্বর। ক্রান্তীয় মরু উদ্ভিদ। বন্টন: রাজস্থানের মধ্য আর পশ্চিমভাগ, গুজরাটের উত্তরাংশ এই জায়গাগুলোতে লক্ষ্য করা যায়। বৈশিষ্ট্যগুলো কি কি? বৈশিষ্ট্য: এই ক্রান্তীয় মরু উদ্ভিদ একটা শুষ্ক উষ্ণ পরিবেশের জন্য এই উদ্ভিদ খুবই কম। বার্ষিক বৃষ্টিপাত 50 সেন্টিমিটারের কম। বেশিরভাগ কাঁটাযুক্ত জেরোফাইট শ্রেণীর উদ্ভিদ জন্মায়। জেরোফাইট বলতে কী বোঝায়? জেরোফাইট মানে খরা সহ্যকারী উদ্ভিদ। আর গাছের কাণ্ড পুরো ছালে ঢাকা থাকে, পাতায় মোমের মতো আবরণ থাকে, গাছের শিকড় খুব লম্বা হয়। উদাহরণ কি কি? উদাহরণ হচ্ছে ফণিমনসা বা ক্যাকটাস, বাবলা, খেজুর প্রভৃতি, এগুলো হচ্ছে কাঁটা গাছ আর ঘাস জন্মায়। কোন কোন কাজে ব্যবহার করা হয়? ব্যবহার: জ্বালানি আর পশুখাদ্য হিসেবে ব্যবহৃত হয়। 4 নম্বর হচ্ছে পার্বত্য উদ্ভিদ। পার্বত্য উদ্ভিদ কোথায় কোথায় দেখা যায়? একটু বন্টন দেখে নিই আমরা, আঞ্চলিক বন্টন জেনে নিই। এটা পশ্চিম হিমালয় আর পূর্ব হিমালয় অঞ্চলে লক্ষ্য করা যায়। বৈশিষ্ট্যগুলো কি কি? পশ্চিম হিমালয় আর পূর্ব হিমালয়ের এই স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্যের মধ্যে একটু পার্থক্য আছে, তাই আমরা দুটোকে আলাদা আলাদা করে আলোচনা করি। প্রথমে বলি এই পশ্চিম হিমালয়, এখানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় বলে নানা ধরনের উদ্ভিদ জন্মায়। এটা পশ্চিম হিমালয় হ্রাস পায়, পূর্ব হিমালয় হ্রাস পায়। তো পশ্চিম হিমালয়ের উদ্ভিদগুলো কী কী? প্রথমেই পশ্চিম হিমালয়ে 500 মিটার উচ্চতা পর্যন্ত চিরসবুজ উদ্ভিদ। এর উপরে 2000 মিটার উচ্চতা পর্যন্ত মিশ্র অরণ্য, 2000 থেকে 3000 মিটার পর্যন্ত সরলবর্গীয় উদ্ভিদ, আর তার উপরে আলপীয় উদ্ভিদ, এবং সবশেষে আছে চিরতুষার ভূমি। এছাড়া এই 900 থেকে 2000 মিটার উচ্চতায় বিস্তৃত পাইন অরণ্য আছে। আমরা একটু দেখে নিই পূর্ব হিমালয়ে 1000 মিটার উচ্চতা পর্যন্ত চিরসবুজ উদ্ভিদ, তার উপরে 2500 মিটার পর্যন্ত মিশ্র অরণ্য, 2500 থেকে 4000 মিটার পর্যন্ত সরলবর্গীয় উদ্ভিদ, তার উপরে আলপীয় উদ্ভিদ, এবং সবশেষে তুষারক্ষেত্র, চিরতুষারক্ষেত্র। এখানে পূর্ব আর পশ্চিম হিমালয়ে সরলবর্গীয় উদ্ভিদের সঙ্গে সঙ্গে পর্ণমোচী গাছও দেখা যায়। আমরা এরপরে উদাহরণগুলো দেখি। এই পার্বত্য উদ্ভিদের উদাহরণ:
শিশু, চাপলাস, গর্জন প্রভৃতি চিরসবুজ উদ্ভিদ। পপলার, ওক, ম্যাপেল, বার্চ, লরেল প্রভৃতি পর্ণমোচী আর চিরসবুজের মিশ্র উদ্ভিদ। পাইন, ফার, স্প্রুস, লরেল, দেবদারু এগুলো হচ্ছে সরলবর্গীয় উদ্ভিদ। আর জুনিপার, রোডেন্ড্রন, লার্চ, ভুজ এগুলো হচ্ছে আলপীয় উদ্ভিদ। এই উদ্ভিদগুলো এখানে দেখা যায়। কোন কোন কাজে ব্যবহার করা হয়? ব্যবহার জেনে নিই। ব্যবহারগুলো কি কি? এই আসবাবপত্র, প্যাকিং বাক্স, কাঠের বাড়ি, পরিবহনের সাজ সরঞ্জাম প্রভৃতি কাজে ব্যবহার করা হয়। এছাড়া নানা ধরনের এখানে ভেষজ উদ্ভিদ আর বিভিন্ন গাছের শিকড়, আঠা, পাতা প্রভৃতি সংগৃহীত হয়। এছাড়া তৃণভূমি পশুপালনের জন্য ব্যবহৃত হয়। হিমালয়ের অরণ্যের আরেক নাম হচ্ছে সবুজ সোনা বা গ্রিন গোল্ড। 5 নম্বর হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। ম্যানগ্রোভ উদ্ভিদ বা ম্যানগ্রোভ অরণ্য, ম্যানগ্রোভ বনভূমি। আমরা প্রথমে তাহলে দেখি বন্টন কোথায় কোথায় দেখা যায়। গঙ্গা বদ্বীপের দক্ষিণাংশে সুন্দরবন অঞ্চল, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী প্রভৃতি নদীর বদ্বীপ এলাকা আর আন্দামান নিকোবরের উপকূলভাগে এই ম্যানগ্রোভ বনভূমি লক্ষ্য করা যায়। ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্যগুলো কি কি? বৈশিষ্ট্য: নিয়মিত জোয়ার ভাটা, জলময় পরিবেশ আর লবণাক্ত জমাট মাটির জন্য অধিকাংশ গাছে শ্বাসমূল আর ঠেসমূল থাকে। পাতা ছোট, পুরু, চকচকে মসৃণ হয়। অবশ্য এই নিমজ্জিত উদ্ভিদের পাতা পাতলা হয় আর উদ্ভিদে থাকাকালীন ফলের অঙ্কুর বের হয়, অর্থাৎ জরায়ুজ অঙ্কুরোদ্গম হয়। গাছে সারা বছর সবুজ পাতা থাকে। ফল সাধারণত হালকা বড় হয়, তাই সহজেই জলে পড়ে ভেসে থাকে। আমরা এই ম্যানগ্রোভ অরণ্যের যে গাছগুলো দেখা যায় তার উদাহরণ আলোচনা করি। উদাহরণ: সুন্দরী, গোরান, গেওয়া, গর্জন, হেতাল, হুগলা, গোলপাতা, কেয়া, কেওড়া প্রভৃতি গাছ। এর মধ্যে একসময় সুন্দরী গাছের প্রাধান্য বেশি ছিল বলে গঙ্গা বদ্বীপের দক্ষিণাংশের নাম হয় সুন্দরবন। এই ম্যানগ্রোভ অরণ্য যে কাঠ, তার ব্যবহার একটু জেনে নিই। কোন কোন কাজে ব্যবহার করা হয়? গরুর গাড়ির চাকা, নৌকা, লাঙল, বাড়িঘরের খুঁটি, আসবাবপত্র প্রভৃতি তৈরি হয়। আর সুন্দরবন অরণ্যে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার আছে। আমরা এরপর একটু আলোচনা করে নিই অরণ্য সংরক্ষণ। অরণ্য সংরক্ষণ। অরণ্য সংরক্ষণ বলতে কি বোঝায়? কেন অরণ্য সংরক্ষণের দরকার? বর্তমানে ভারতের যে মোট ভৌগোলিক আয়তন তার শতকরা মাত্র 19.27 ভূমিতে অরণ্য আছে। অথচ পরিবেশ বিজ্ঞানীদের মতে দেশের অন্তত 1/3 অর্থাৎ 33% স্থানে বনভূমি থাকা প্রয়োজন। নাহলে কী হবে? না থাকলে কী হবে? পরিবেশের ভারসাম্য বিনষ্ট হবে, নানা বিপর্যয় ঘটবে। অরণ্য সংরক্ষণ মানে অরণ্যের ব্যবহার কিন্তু বন্ধ করা নয়। যথেচ্ছ আর নির্বিচারে গাছ কাটলে অরণ্য ধ্বংস হয়। তাই অরণ্য সংরক্ষণ বলতে বোঝায় এমনভাবে বিবেচনা করে আর সংযতভাবে অরণ্য ব্যবহার করা যাতে অরণ্যের সম্ভাব্য বিকাশ পরিপূর্ণ হয়। এর ফলে যেমন বর্তমানে অরণ্য সম্পদের উৎপাদন অব্যাহত থাকবে, তেমনি ভবিষ্যতের জন্য অরণ্য বা অরণ্য থেকে প্রয়োজন মতো আমরা উপকরণগুলো পাব। আচ্ছা, অরণ্য সংরক্ষণের পদ্ধতিগুলো নিয়ে এরপর একটু আলোচনা করি। অরণ্য সংরক্ষণ পদ্ধতি। অরণ্য সংরক্ষণ
পদ্ধতি। বনভূমি সংরক্ষণের জন্য কতগুলো ব্যবস্থা গ্রহণ করা দরকার, যেগুলোকে আমরা বলছি অরণ্য সংরক্ষণ পদ্ধতি। যেমন প্রথমেই অনিয়ন্ত্রিতভাবে এই গাছ কাটা রোধ, বৃক্ষচ্ছেদন রোধ। যথেচ্ছভাবে বা যথেচ্ছ হারে বৃক্ষচ্ছেদন অরণ্য ধ্বংসের প্রধান কারণ, তাই এটি নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। অপরিণত বৃক্ষচ্ছেদন হ্রাস, অর্থাৎ ছোট বা অপরিণত গাছ, এগুলো থেকে কম পরিমাণে কাঠ পাওয়া যায়, ফলে বেশি সংখ্যক গাছ কাটার কারণে অরণ্য ধ্বংস হয়। এই জন্য কেবলই পরিণত গাছই কাটতে হবে। এরপর হচ্ছে কাঠের জ্বালানির পরিবর্তে বিকল্প জ্বালানির ব্যবহার। কাঠের জ্বালানির বিকল্প কোনো সুলভ জ্বালানির ব্যবস্থা করা হলে অনিয়ন্ত্রিত বৃক্ষচ্ছেদন বা গাছের যথেচ্ছভাবে হ্রাস পাবে। দাবানল প্রতিরোধ, অরণ্য থেকে নিয়মিতভাবে শুকনো পাতা ডালপালা পরিষ্কার করলে কী হবে, এই যে অরণ্যে যে আগুন লেগে যায়, অর্থাৎ এ দাবানল, এটা কিন্তু প্রতিরোধ করা যায়। রোগ পোকার আক্রমণ প্রতিরোধ, অরণ্যে রোগ পোকার আক্রমণ প্রতিরোধ করার জন্য কী করতে হবে, মাঝে মাঝে কীটনাশক রোগ প্রতিরোধক ওষুধ ছড়ানো উচিত। এরপরের পয়েন্টে আমরা চলে যাব পশুচারণ নিয়ন্ত্রণ। অরণ্যে অনিয়ন্ত্রিতভাবে পশুচারণ করলে চারা গাছ, ঘাস এগুলো বিনষ্ট হয়। এর ফলে বনসৃজনের প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হয়। এরপর হচ্ছে বনসৃজন আর পুনর্বনসৃজন। পতিত কৃষির অনুপযুক্ত জমিতে গাছ কাটার ফলে যেসব বনভূমি হ্রাস পেয়েছে বা ধ্বংস হয়েছে, সেখানে নতুন করে গাছ লাগিয়ে পুনরায় বনভূমি গড়ে তুলতে হবে। অরণ্য ব্যবস্থাপনা কর্মসূচি, উন্নয়নমূলক কাজের প্রয়োজনে গাছ কাটার সময় কেবলমাত্র পরিণত নির্বাচিত গাছই কাটতে হবে। এই জন্য অরণ্য ব্যবস্থাপনার যথাযথ কর্মসূচি গ্রহণ করা দরকার। আর সবশেষে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে মানুষের অংশগ্রহণ। অরণ্য একটা হচ্ছে অতি মূল্যবান সম্পদ, কোনো কিছু এর কিন্তু বিকল্প হতে পারে না। এ সম্পর্কে মানুষকে সচেতন করে তুলতে হবে। মানুষের সক্রিয় অংশগ্রহণ বাদ দিয়ে কিন্তু এই অরণ্য সংরক্ষণ সম্ভবপর নয়। আমরা এরপরে চলে যাব সামাজিক বনসৃজন। সামাজিক সামাজিক বনসৃজন। সামাজিক বনসৃজনটা কি? প্রধানত অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মানুষদের জন্য যখন নির্ধারিত অরণ্য সীমার বাইরে যে অব্যবহৃত জমি আছে বা যেগুলোকে আমরা বলি পতিত জমি, এই পতিত জমিতে অরণ্য সৃষ্টি করা হয়, তখন তার নাম হচ্ছে সামাজিক বনসৃজন। এই উদ্দেশ্যে খাল ও নদী পাড়ে যে জমিগুলো আছে, সেই জমিগুলো বিদ্যালয়, অফিস, ধর্মস্থান প্রভৃতির যে ফাঁকা জায়গা, উন্মুক্ত জায়গা, রেল সড়কপথের দুপাশের ফাঁকা জমি, এই জায়গাগুলোতে কিন্তু অরণ্য তৈরি করা হয়। এর ফলে একদিকে যেমন কাঠ, ফলমূল, পশুখাদ্য, অন্যান্য বনজ দ্রব্যের উৎপাদন বাড়ে, অন্যদিকে তেমনি এই অব্যবহৃত পতিত পরিত্যক্ত জমিতে এই জমিগুলোকে লাভজনক কাজে ব্যবহার করা যায়। পরিবেশ তথা আর্থসামাজিক ক্ষেত্রেও উন্নতি ঘটে। এরপর হচ্ছে কৃষি বনসৃজন। কৃষি কৃষি বনসৃজন। কৃষি বনসৃজন চাষবাসের সঙ্গে সঙ্গে কৃষক যখন তার কৃষি জমিতে অথবা পাশের যে পতিত জমি আছে, এই পতিত জমিতে গাছপালা লাগিয়ে অরণ্য গড়ে তোলে, তখন তাকে বলা হচ্ছে কৃষি বনসৃজন। এর ফলে ওই কৃষক একদিকে যেমন কৃষিজ ফসল উৎপাদন করে, অন্যদিকে তেমনই আবার বাণিজ্যিকভাবে কাঠসহ বিভিন্ন প্রকার বনজ দ্রব্যের উৎপাদন বাড়ে, পরিবেশের ভারসাম্য বজায় থাকে, কৃষকের আয় বাড়ে। সাধারণত কৃষি জমির আল ও সীমানা, পতিত জমি, পুকুরের পাড়, বাড়ির আশেপাশের ফাঁকা জায়গায়, এই জায়গাগুলোতে এই বৃক্ষ জাতীয় গাছ লাগিয়ে কৃষি বনসৃজন করা হয়। বেশ, তাহলে এই হলো ভারতের স্বাভাবিক উদ্ভিদ।